গপ্প মিলে ঠেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। মুখুজ্জমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নেমন্তন্ন পেয়েছি, বুঝলেন কিনা? এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা। তা আপনি নেমন্তন্ন পেয়েছেন নাকি? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবোতে চিবোতে হাতের ছড়ি দোলাতে দোলাতে জয়রাম মোক্তারের কাছে এসে উপস্থিত। মোক্তার মহাশয় তাঁর বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে হুঁকো নামিয়ে ধরে একটু উত্তেজিত স্বরে বললেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না কিরকম? হ্যাঁ, জানো আমি আজ 20 বছর ধরে ওদের এস্টেটের বাধা মোক্তার। আমারে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে এরা বেশ চিনতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তার তীব্র অভিমান হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুত্বে বাৎসল্যে কুসুমের মতো কোমল। এটা যে তার সঙ্গে কিছুদিনও মিশেছে সেই জেনে গেছে। উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না না, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জমশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার দ্বারা উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? ভাইয়ারা বস বস। এই বলে সামনে একটি বেঞ্চ দেখিয়ে দিতে দুজনে সেখানে বসলেন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী দুঃখিত হবে। তা তোমরা যাচ্ছ? দেখুন মুখুজ্জমশাই, যাওয়ার ইচ্ছে তো খুবই আছে, কিন্তু অতদূর যাওয়াটা সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরু গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। এবারে পালকি করে যাওয়া, সেও তো জোগাড় হওয়া মুশকিল। তা আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জমশাইকে গিয়ে জিজ্ঞেস করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন এখন। হ্যাঁ, আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। কি এই কথা? আরে তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আজকালকার মোক্তার নন আমার। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে খন। দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম। কত ভাবছো কেন? মুখুজ্জমশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাবো বই কি ভাইয়া, আমিও যাব। তবে তো ভাই আমার তোর এই খ্যামটা শুনবার বয়স নাই। তোমরা শুনো, আমি মাথায় এক পাগড়ি বেঁধে একটা থেলো হুকো হাতে করে লোকজনকে অভ্যর্থনা করব। কে খেলে কে খেলে না তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুজে ভর দে, কেমন? পরদিন রোববার সকালে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করেই করতেন। বেলা 1টার সময় পূজা শেষ করে জলযোগ করে বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাদের সাথে কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়ে গেল। তখন কাগজ কলম নিয়ে চশমাটি পরে প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতীপ লোকেশু পাঠ লিখে 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করে চিঠি লিখে একজন ভৃত্যকে ডেকে চিঠিখানি নিয়ে যেতে আজ্ঞা দিয়ে মোক্তার মহাশয় আবার মক্কেলের সাথে কথোপকথনে প্রবৃত্ত হলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পেরিয়েছে। মানুষটি লম্বা চেহারার, রংটি আরেকটু পরিষ্কার হলেই গৌরবর্ণ বলা যেতে পারত।
গোঁপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত। মাথা সামনে টাক আছে, চোখ দুটি বড় বড়, ভাষা ভাষা। তাঁর হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপিয়ে এই চোখ দুটি দিয়ে উছলে পড়ছে। আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলেনি। পদ্মা পেরিয়ে কিছুটা নৌকা পথে, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা পায়ে হেঁটে আসতে হয়েছিল। সঙ্গে কেবল একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া নিয়ে নিজে হাতে রান্না করে খেয়ে মোক্তারি ব্যবসা আরম্ভ করে দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা, বাগান, পুকুর তৈরি করেছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তারা কেউই তাড়াতে পারেনি। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলে পরিচিত। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলেই মুখুজ্জে মহাশয় রেগে চেঁচিয়ে চারদিক তোলপাড় করে ফেলতেন। একদিন এজলাসে এক ডেপুটির সাথে ওনার দারুণ বচসা হয়। বিকেলে বাড়ি এসে দেখলেন তার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। তখন আদর করে উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করলেন। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা শুনেছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেননি। আরেকবার এক ডেপুটির সামনে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ওর কথায় সায় দিচ্ছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলে বসলেন, দেখেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তো তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছিলেন। সব শুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5টি টাকা জরিমানার হুকুম তিনি রদ করিয়েছিলেন। মুখুজ্জে মহাশয় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি তাঁর ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে নিজে অর্থব্যয় পর্যন্ত করে চালিয়ে দিয়েছেন। প্রতি রবিবার বিকেলের দিকে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা প্রভৃতি খেলে থাকেন। আজও সেই রকম অনেকে এসেছেন। আগে সেই ডাক্তারবাবু ও জুনিয়র উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধার জন্য বাগানে খানিকটা জায়গা পরিষ্কার করা হচ্ছে। হাতি রাত্রে খাবে বলে বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য গাছের ডাল কেটে রাখা হচ্ছে। মুক্তার মহাশয় সেই সমস্ত তদারক করছেন নিজেই। মাঝে মাঝে বৈঠকখানায় এসে কোনো ব্রাহ্মণের হাত থেকে হুঁকোটি নিয়ে দাঁড়িয়ে 2-4টি টান দিয়ে আবার বেরিয়ে যাচ্ছেন। সন্ধ্যের কিছু আগে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা দেখছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরে এসে বলল, হাতি পাওয়া গেল না। হ্যাঁ, পাওয়া গেল না? সব মাটি। কেন রে, হাতি পাওয়া গেল না কেন? সিটির জবাব এনেছিস? আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তা তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলে। এই কথা শুনে জয়রাম মুখুজ্জে ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠলেন। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। 2 চোখ দিয়ে যেন রক্ত ফেটে পড়তে লাগলো। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি ফুলে উঠল। হাতি দিলে না, হাতি দিলে না। তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো আর নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে রাত্রি 10টা নাগাদ বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইদামদ্দি শেখ এক জোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। ঠিক বলেছ, খুবই দ্রুত যায়। না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না।
যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম সেখানে লোক পাঠিয়ে দিলেন, যদি কেউ হাতি বিক্রি করে তবেই কিনবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরে এসে জানালো, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না না না, সবারই নিতে পারবে। কোচ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানায় বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠায় দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী এলো। তার নাম আদরিনী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখে 2000 টাকা নিয়ে প্রস্থান করল। বাড়িতে হাতি আসা মাত্র পাড়ার সব ছেলে মেয়ে এসে বৈঠকখানার উঠোনে ভিড় করে দাঁড়ালো। হস্তিনী গিয়ে অন্তঃপুরের কাছে দাঁড়ালো। জয়রামবাবু বিপত্নিক, তাঁর পুত্রবধূ একটি ঘটিতে জল নিয়ে ভয়ে ভয়ে বেরিয়ে এলেন। কাঁপা কাঁপা হাতে তার পায়ে একটু জল ঢেলে দিলেন। মাহুতের ইঙ্গিত পেয়ে আদরিনী হাঁটু মুড়ে বসল। বউ তেল ও সিঁদুর দিয়ে তার কপাল রাঙিয়ে দিলেন। আবার সে উঠে দাঁড়ালে একটা ধামায় আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য তার সামনে রাখা হলো। সুর দিয়ে তুলে সে কিছুটা খেলো, কিছুটা ছড়িয়ে দিল। এইভাবে বরণ সম্পন্ন হলে রাজহস্তির জন্য আনা সেই কলা গাছের কাণ্ড ও বৃক্ষ শাখা আদরিনী খেতে শুরু করল। নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে পরদিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সাথে জয়রামবাবু দেখা করতে গেলেন। বলা বাহুল্য, হাতির পিঠে চেপেই গেলেন। মহারাজ তাঁর দোতলার বৈঠকখানায় বসে সবই দেখলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4টে কথার পর মহারাজ জিজ্ঞেস করলেন, তা মুখুজ্জে মশাই, হাতিটা কার? আগে হুজুর বাহাদুরেরই হাতি। আমার হাতি? কই, ও হাতি তো আমি আগে দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। আপনি কিনেছেন? আগে হ্যাঁ, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই তো নয়। সন্ধ্যের পর বাড়ি ফিরে বৈঠকখানায় বসে সমবেত বন্ধুমণ্ডলীর কাছে জয়রামবাবু এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তাঁর হৃদয় থেকে যেন সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ মুছে গেল। কয়েকদিন পরে আজ আবার তাঁর ভালো ঘুম হলো। এই ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর কেটে গেছে। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেকখানি পরিবর্তন হয়েছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরে গিয়েছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নেই। ক্রমে জয়রামবাবুর আয় কমতে লাগল। আগে যত উপার্জন করতেন এখন তার অর্ধেকও হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বছর বেড়েই চলেছে। তার 3টি ছেলে, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজের যোগ্য নয়। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়ছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই একমাত্র ভরসা। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নেই, বড় বিরক্ত হয়ে উঠেছেন। ছোকরা মোক্তার সব, যাদেরকে একসময় উলঙ্গ অবস্থায় রাস্তায় খেলা করতে দেখেছেন, তারা এখন মাথায় সামলা বেঁধে তার প্রতিপক্ষে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে ফরফর করে ইংরেজিতে হাকিমকে যে কি বলতে থাকে তিনি তা কিছুই বুঝতে পারেন না। পাশে থাকা ইংরেজি জানা জুনিয়রকে যতক্ষণে জিজ্ঞেস করেন, জুনিয়র তর্জমা করে তাকে বোঝাতে বোঝাতে অন্য প্রসঙ্গ এসে পড়ে। মুখের জবাব মুখেই রয়ে যায়। নিষ্ফল রোষে তিনি শুধু ফুলতে থাকেন।
তাছাড়া আগে হাকিমেরা মুখুজ্জে মহাশয়কে যেরকম শ্রদ্ধার চোখে দেখতেন, এখনকার নতুন হাকিমের দল আর তা করেন না। এদের যেন বিশ্বাস, যে ব্যক্তি ইংরেজি জানে না সে ওকালতি করার যোগ্যই নয়। এই সব কারণে মুখোপাধ্যায় স্থির করেছেন অবসর নেবেন। তিনি যা সঞ্চয় করেছেন তার সুদ থেকে কোনো রকমে সংসার চালাবেন। প্রায় 60 বছর বয়স হলো, চিরকালে কি খাটবেন? বিশ্রামের সময় কি হয়নি? বড় ছেলেটি যদি মানুষ হতো, 2 টাকা রোজগার করতে পারত, তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর নিয়ে বাড়িতে বসে হরিনাম করতেন। কিন্তু আর বেশি চলে না। তবুও আজকাল করে আরও 1 বছর কাটল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে মোক্তার হিসেবে নিযুক্ত করল। একজন নতুন ইংরেজ জাজ এসেছেন, তাঁরই এজলাসে বিচার। 3 দিন ধরে মোকদ্দমা চলল। অবশেষে মোক্তার মহাশয় উঠে জজ সাহেব বাহাদুর ও অ্যাসেসারি মহোদয়গণ বলে বক্তৃতা আরম্ভ করলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করলেন। জজ সাহেবও তাঁদের অভিমত স্বীকার করে আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করে মোক্তার মহাশয় কাগজপত্র বাঁধছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞেস করলেন, এই উকিলটির নাম কি? ওনার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নন, মোক্তার। জয়রামবাবু, আপনি মোক্তার? হ্যাঁ হুজুর, আমি আপনারই তাবেদার। আপনি মোক্তার? আমি ভেবেছিলাম আপনি উকিল। যেরকম দক্ষতার সঙ্গে আপনি মোকদ্দমাটি চালিয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন খুব ভালো মানের উকিল। না হুজুর, না, আমি উকিল না, আমি একজন মোক্তার মাত্র। তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি জীবনের শেষ অবধিটা ভুলতে পারবো না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করছে হুজুর। হুজুর হাইকোর্টের জজ হন, হাইকোর্টের জজ হন। এই বলে ঝুঁকে সেলাম করে মোক্তার মহাশয় এজলাস থেকে বেরিয়ে এলেন। এরপর আর কোনো দিন তিনি কাছারি যাননি। ব্যবসা ছেড়ে কায় ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলতে লাগলো। ব্যয় যে পরিমাণে কমাবেন ভেবেছিলেন, শত চেষ্টাতেও সেটা পেরে উঠলেন না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়তে লাগলো। কোম্পানির কাগজের সংখ্যাও কমতে লাগলো। একদিন সকালে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসে নিজের অবস্থার বিষয় চিন্তা করছেন, এমন সময় মাহুত আদরিনীকে নিয়ে নদীতে স্নান করাতে গেল। অনেক দিন থেকে লোকে বলা বলি শুরু করেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন না, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর দিয়ে থাকেন, তার সে বলো না, তোমার ওই ছেলেপুলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদেরও একে একে বিক্রি করে ফেলো। এই রকম মুক্তির পর আর কোনো কথা চলে না। হাতিটিকে দেখে ওর মনে হলো, একে যদি মাঝে মাঝে ভাড়া দেওয়া যায় তাহলে কিছুটা অর্থ উপার্জন হতে পারে। তখনই কাগজ কলম নিয়ে বিজ্ঞাপন লিখতে বসলেন। হস্তি ভাড়ার বিজ্ঞাপন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কাজের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নামে হস্তিনী ভাড়া দেওয়া হবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি ধার্য হয়েছে। যার আবশ্যক হবে নিচে ঠিকানায় যোগাযোগ করবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, ব্র্যাকেটে মোক্তার, চৌধুরীপাড়া। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া নিতে লাগলো বটে, কিন্তু তাতে 15-20 টাকার বেশি আয় হলো না। এরই মধ্যে মুখোপাধ্যায়ের বড় নাতিটি অসুস্থ হয়ে পড়ল। তার জন্য ডাক্তার খরচ, ঔষধপথ্যাদির খরচ প্রতিদিন 517 টাকার কমে হয় না। মাসখানেক পরে বালকটি কিছুটা সুস্থ হল। এদিকে বড় বধূ, মেজবধূ উভয়েই অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরেই আরও 2টি জীবের অন্ন সংস্থান করতে হবে। এদিকে বড় নাতনি কল্যাণী 12-এ পা দিয়েছে।
শীঘ্রই তার বিবাহ না দিলেই নয়। নানা জায়গা থেকে তার সম্বন্ধ আসছে বটে, কিন্তু ঘর বর মনের মতন হয় না। যদিও বা ঘর বর মনের মতন হলো, তাদের খাঁই শুনে চক্ষু স্থির হয়ে যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশা ভাঙ করে তাস পাশা খেলে ফুলুট বাজিয়ে বেড়াচ্ছে। যত দায় এই 60 বছরের বুড়োরই ঘাড়ে। অবশেষে এক জায়গায় বিবাহ স্থির হল। পাত্রটি রাজশাহী কলেজে LA পড়ছে, খাবার পড়ার সংস্থানও আছে। তারা 2000 টাকা চায়, নিজেদের খরচ 500, 2500 টাকা হলেই বিবাহটি হয়ে যায়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন কমে আসছে, সেখান থেকে 2500 বের করা বড়ই কষ্টকর হয়ে দাঁড়ালো। আর শুধু তো একটি নয়, আরও নাতনিরা রয়েছে, তাদের বেলায় কি উপায় হবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়ে মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভেঙে পড়তে লাগল। একদিন সংবাদ এলো, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সেও ফেল হয়েছে। মুখুজ্জমশাই, হাতিটিকে বিক্রি করে ফেলুন। তাই করে নাতনির বিবাহ দিন। আরে কি করবেন বলুন দেখি, অবস্থা বুঝে তো কাজ করতে হয় নাকি? আর তাছাড়া আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। বিক্রি করে দিন, বিক্রি করে দিন। মুখুজ্জে মহাশয় আর কোনো উত্তর দেন না। ম্লান মুখে বসে কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি, উট বিক্রি হতে আসে। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেয়ে যাবেন। বেশিও পেতে পারে। কি করে তোমরা সব এমন কথা বলছো? আরে আপনি তো বলেন ও আপনার মেয়ের মতো, তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায়? যায় না, আর মেয়ে তো বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার উপায় কি? তবে পোষা জানোয়ার অনেক দিন ধরে ঘরে রয়েছে, এর মায়াও পড়ে গেছে। একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলে হয় তো। যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোকে বিক্রি করে। ওটাই করুন আপনি। তোমরা যখন সবাই বলছো, তখন তাই হোক। দাও দাও, মেলায় পাঠায় দাও। একজন ভালো খদ্দের থেকে ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কম হয়, সেও শিকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন আগে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ আগে যাওয়া হবে ঠিক হয়েছে। মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মেজ ছেলেটিও সঙ্গে যাবে। যাত্রার দিন অতি সকালে জয়রামবাবু উঠে পড়লেন। যাবার আগে আদরিনী খাওয়া দাওয়া করছে। বাড়ির বউ, ছেলে মেয়েরা সব ছলছল চোখে বাগানে হাতির কাছে দাঁড়িয়ে। জয়রামবাবুও সেখানে গিয়ে দাঁড়ালেন। আগের দিন 2 টাকার রসগোল্লা আনিয়ে রেখেছিলেন। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হলে জয়রামবাবু নিজের হাতে মুঠো মুঠো করে নিয়ে সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। আদর যাও মা, যাও যাও যাও, বামুনহাটের মেলা দেখে এসে যাও। প্রাণে ধরে তিনি আর বিদায় বাণী উচ্চারণ করতে পারলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় নিলেন। হাতি চলে গেল। জয়রাম শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর গিয়ে লুটিয়ে পড়লেন। সেদিন তার ঠিকমতো স্নানাহারও হল না। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হয়েছে। বৈশাখ পড়লেই উভয় পক্ষের আশীর্বাদ হবে। হস্তি বিক্রির টাকাটা এলেই গয়না গড়াতে দেওয়া হয়। কিন্তু পয়লা বৈশাখ সন্ধেবেলা মশমশ করে আদরিনী ঘরে ফিরে এলো, কারণ তার উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটেনি। আদরিনীকে ফিরতে দেখে বাড়িতে আনন্দ কোলাহল পড়ে গেল।
বিক্রি হয়নি বলে কারো মনে কোনো খেদের চিহ্ন দেখা গেল না। যেন হারাধন ফিরে পাওয়া গিয়েছে। সকলের আচরণে এইরকমই মনে হতে লাগলো। আদর রোগা হয়ে গেছে, বোধহয় একাদিন সেখানে ভালো করে খেতে পাইনি। ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের উচ্ছ্বাস কিছুটা স্তিমিত হলে পরদিন সকলের মনে হলো কল্যাণীর বিবাহের এখন কি উপায় হবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হলেন। অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটল না তা নিয়ে জোর আলোচনা হতে লাগলো। ওই যে মুখুজ্জি মশাই আবার বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার বামুন নন, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভেঙে গেলে সেখান থেকে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল পশুরা বামুনহাটে বিক্রি হয়নি তাদের আবার রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়া হয়। সেইখানেই আদরিনীকে পাঠাবার পরামর্শ হলো। আজ আবার আদরিনী মেলায় যাবে। আজ আবার বৃদ্ধ তার কাছে গিয়ে বিদায় সম্ভাষণ করতে পারলেন না। রীতিমতো আহারাদির পর আদরিনী বেরিয়ে গেল। কল্যাণী এসে বলল, আদর যাওয়ার সময় কাঁদছিল। হ্যাঁ, কি বললি? কাঁদছিল? হ্যাঁ দাদা মশাই, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। জানতে পেরেছে, জানতে পেরে গেছে ওরা অন্তর্যামী কিনা, এই বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোরে অনাদর করে? না, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি আমি তাদের বাড়ি গিয়ে তোরে দেখে আসবো, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব, যতদিন বেশি থাকবো মনে কোনো অভিমান রাখিস নে মা। পরদিন বিকেলে এক চাষি একখানি পত্র নিয়ে জয়রাম বাবুর হাতে দিল। বাটা থেকে 7 ক্রোশ দূরে এসে গতকাল বিকেলে আদরিনী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। সে আর পথ চলতে পারে না। রাস্তার পাশে একটা আমবাগানে শুয়ে পড়েছে। তার পেটে বোধহয় কোনো বেদনা হয়েছে। সুরটি তুলে মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করে উঠছে। মাহুত সারা রাত ধরে চিকিৎসা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। বোধহয় আদরিনী আর বাঁচবে না। যদি মরে যায় তবে তার শবদেহ সংস্কার করার জন্য কাছেই একটু জমি বন্দোবস্ত নিতে হবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ, আদরের অসুখ যন্ত্রণায় সে ছটফট করছে, আমার দেখতে না পেলে সে সুস্থ হবে না। আমি আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি গাড়ির বন্দোবস্ত করো, যাও। ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে করতে রাত্রি 10টা বাজল। পরদিন সকালে গন্তব্যে পৌঁছে বৃদ্ধ দেখলেন সব শেষ হয়ে গিয়েছে। আদরিনীর নিশ্চল নিস্পন্দ বিশাল দেহখানি আমবনের ভিতরে পড়ে রয়েছে। অভিমান করে চলে গেলি মা, তোরে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি মারে, তুই অভিমানী হলি মা।
এরপর আর মাত্র 2 মাস মুক্তার জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।